সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমাদের আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি উম্মে কুলসুম, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক। আজকের এই দেশের পরিস্থিতিতে তোমাদের শ্রেণীকক্ষের ক্লাস যেহেতু আমরা নিতে পারছি না, সেই কারণে বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশনা মোতাবেক অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার যে নির্দেশনা আমরা পেয়েছি, তারই পরিপ্রেক্ষিতে আমাদের সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে এবং ওনার পৃষ্ঠপোষকতায় আমরা অনলাইন ভিত্তিক তোমাদের কিছু ক্লাস নেওয়ার আয়োজন করেছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি পদার্থবিজ্ঞান বিভাগ থেকে সহকারী অধ্যাপক উম্মে কুলসুম তোমাদেরকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৩য় অধ্যায়ের একটা বিষয়, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করব তোমরা যে যেখানে আছো এই ভিডিওটা দেখে তোমাদের অল্প কিছু সময় হলেও তোমরা একটু মনোযোগ দিলে তোমরা পড়াশোনায় মনোযোগী হয়ে এই ক্লাসটা তোমাদের কিছুটা হলেও কাজে আসবে আমি আশা করছি। চলো শুরু করি আমাদের আজকের পড়া। আমরা ঠিক কোন বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি তোমরা একটু পরেই আমার স্লাইডগুলি দেখলেই বুঝে নিতে পারবে যে আমরা কোন বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি। দেখো, এখানে একটা পানির ফোয়ারার ছবি দেওয়া আছে। তারপরে দেখো এখানে একটা বাস্কেটবলে বল নিক্ষেপের একটা ছবি। তারপরের ছবিটাতে দেখো একটা বস্তুকে একটা গুলতি দিয়ে আমরা নিক্ষেপ করছি। এবং চতুর্থ যে ছবিটা, এখানে দেখো একজন ব্যক্তি একটি ফুটবল একটা গোল পোস্টের দিকে নিক্ষেপ করছেন। তার মানে তোমরা এতক্ষণ বুঝে গেছো আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে ৩য় চ্যাপ্টারের প্রক্ষেপক বা প্রাসের গতি, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা পরীক্ষায় এই বিষয়টা নিয়ে তোমাদের সবসময় কোনো না কোনো প্রশ্ন হয়, সব জায়গা থেকে, সৃজনশীল বলো এবং এমসিকিউ বলো, কোনোটা পেপারেই তোমাদের এখান থেকে প্রশ্ন হয়। দেখো, আমরা এখন এই প্রাস বলতে আসলে আমরা কি বুঝি। প্রাস বলতে দেখো এখানে দুটো ছবিতে আমরা দুটো জিনিস দেখার চেষ্টা করেছি। এই দ্বিতীয় যে ছবিটা আছে, এই ছবিটাতে টাইপস অফ প্রজেক্টাইল, প্রাসের ইংরেজিতে যেটাকে আমরা প্রজেক্টাইল বলি, একজন ব্যক্তি একটা বস্তুকে বিভিন্নভাবে উপর দিকে নিক্ষেপ করছে। এই বস্তুটা কিছু দূর গিয়ে আবার ফিরে চলে আসছে। আবার এরই একটা পথরেখা আমরা এখানে বাম পাশা ছবিটাতে এঁকে নিলাম। তার মানে এই দুটো জিনিস থেকে দেখো আমরা প্রাসের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি। কোনো বস্তুকে ভূমির সাথে তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে তাকে প্রক্ষেপক বা প্রাস বলে। এই জিনিসটা তোমরা একটু পরীক্ষায় খেয়াল করে লিখবে যে প্রাস বলতে যখন আমরা প্রশ্ন তোমাদেরকে করি, তখন দেখা যায় বেশিরভাগ ছাত্রছাত্রীরা তোমরা একটা জিনিস ভুল করে ফেলো, যে ভূমির সাথে তির্যকভাবে উপরে নিক্ষেপ করা হলে নিক্ষেপণটাকেই প্রক্ষেপক বা প্রাস বলে লিখে দাও। এখানে মনে রাখবে, নিক্ষেপণটাকে প্রাস বা প্রক্ষেপক বলে না, যে বস্তুটাকে নিক্ষেপ করবে সেই বস্তুটিকেই প্রাস বা প্রক্ষেপক বলে। এখন এই বস্তুটাকে নিক্ষেপ করলাম, বস্তুটা একটা নির্দিষ্ট পথ ঘুরে আবার ভূপৃষ্ঠে ফেরত আসলো, তাহলে এই বস্তুটা একটা গতি মেনটেন করে আমার কাছে আবার ফিরে আসে। এই জিনিসটাকে আমরা বলবো প্রক্ষেপকের গতি বা প্রাসের গতি। প্রাসের গতির একটা খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা মনে রাখবে সবাই, সেটা হচ্ছে প্রাস যে কতগুলি বৈশিষ্ট্য মেনে চলে। প্রাসের গতি তাহলে আগে একটু বুঝে নেই যে কি। প্রাসের গতি হচ্ছে সমতরণে বক্রপথে গতিশীল
বস্তুর গতিটাকে বলা হয় প্রাসের গতি। এই গতি মনে রাখবে, তার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই গতিটা দ্বিমাত্রিক এবং এটি উলম্ব তলে সীমাবদ্ধ, কিন্তু তার যে ত্বরণ হবে সেই ত্বরণটা একমাত্রিক, যেটা ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল থাকবে। আমাদের এই ছবিটাতে আমরা যে এখানে যে দুটো ছবি ইউজ করেছি, সেই দুটো ছবির বাম পাশের ছবিটাতে খেয়াল করে দেখো, একটা বস্তুকে আমরা যখন উপরের দিকে নিক্ষেপ করছি একটা নির্দিষ্ট বেগে, এই বেগটার শুরুতেই যেটা ইউ বেগ ছিল সেই ইউ বেগটাকে দুটো ভিন্ন উপাংশে আমরা ভাগ করে ফেললাম। তার মানে এখানে যে গতিতে বস্তুটা গতিশীল থাকবে, পুরো পথটা ঘুরে আসতে তার প্রত্যেকটা বিন্দুতে বস্তুটা দ্বিমাত্রিক গতি হিসেবেই কার্যকর থাকবে। আর যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছি, তার ত্বরণটা ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল থাকবে, আর অনুভূমিক দিক বরাবর এর কোনো ত্বরণ থাকবে না। এই দুটো জিনিস প্রক্ষেপকের ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে, এবং ত্বরণটা মনে রাখতে হবে, ত্বরণটা কোনো প্রত্যেক বিন্দুতে চেঞ্জ হবে না, সব জায়গায় সমত্বরণে বক্রপথে সেটা চলতে থাকবে। এবার আসো, প্রক্ষেপকের গতি বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ রাশি আমাদের জানা থাকতে হবে। প্রথম যেই জিনিসটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি, দেখো এখানে আমি আরেকটা প্রক্ষেপকের ছবি দিয়ে এঁকে দেখালাম, যেখানে এখানে একটা বস্তু ভি নট বেগে এই লাল রেখাটা বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে কোনো একটা জায়গায় এসে পড়লো আমি মনে করলাম। তাহলে এই ছবিটাতে আমরা যেই জিনিসগুলি খেয়াল রাখতে হবে সেই জিনিসটা দেখো। প্রথম হচ্ছে নিক্ষেপণ বিন্দু কাকে বলে। অর্থাৎ তুমি যদি মনে করো তুমি একটি ফুটবলকে নিক্ষেপ করতে চাচ্ছ, তাহলে ফুটবলটা তোমার পা থেকে নিক্ষেপ করবে, তাহলে পায়ের যে বিন্দুতে তোমার ফুটবলটা লাগবে সেই বিন্দুটাই হচ্ছে নিক্ষেপণ বিন্দু। অর্থাৎ যে বিন্দু থেকে তুমি বস্তুটাকে নিক্ষেপ করছো সেই বিন্দুটাই হচ্ছে নিক্ষেপণ বিন্দু। 2 নাম্বার হচ্ছে নিক্ষেপণ বেগ। যেই আদিবেগে আমি বস্তুটাকে শূন্যে নিক্ষিপ্ত করব সেই আদিবেগটাকে বলা হয় নিক্ষেপণ বেগ। এই চিত্রটাতে ভি নট দিয়ে যে জিনিসটাকে আমরা ইন্ডিকেট করছি সেটাই হচ্ছে আদিবেগ। এই ভি নট আদিবেগ দিয়ে আমি তাকে শূন্যে নিক্ষেপ করলাম। এইখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ভি নট আদিবেগে আমি শূন্যে নিক্ষেপ করছি, কিন্তু ভি নট অ্যাট দ্য টাইম অফ টি ইজ ইকুয়াল টু 0 তখন কোনো বেগ কিন্তু নেই। কিন্তু যেই মুহূর্তে এর বেগটা ভি নট হবে সেই মুহূর্ত থেকে ওই বেগটাকে আমরা দুটো উপাংশে ভাগ করে ফেলতে পারবো। একটা অনুভূমিক দিক বরাবর যেটা ভি নট কস থিটা, এবং আরেকটা হচ্ছে ভি নট সাইন থিটা। এবং থিটাটা এখানে কি সেটা দেখো, থিটা হচ্ছে নিক্ষেপণ কোণ। অর্থাৎ অনুভূমিক যেই রেখাটা থাকবে, অনুভূমিকের সাথে যেই বস্তুটাকে আমি নিক্ষেপ করছি সেই বস্তুটা অনুভূমিকের সাথে যে কোণে নিক্ষিপ্ত করা হয় সেই কোণটাকে বলা হয় নিক্ষেপণ কোণ। পতন বিন্দু, পুরো তলটা নিক্ষেপণ তলের যে বিন্দুতে প্রক্ষেপকটি এসে পড়বে, আমি নিক্ষেপ করার পরে একটা নির্দিষ্ট দূরত্ব পরে বস্তুটা এসে ভূপৃষ্ঠে যেখানে এসে পড়বে সেই জায়গাটাকে বলা হয় পতন বিন্দু। 5 নাম্বার দেখো, অনুভূমিক পাল্লা। খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, পরীক্ষায় প্রায় এই সংজ্ঞাটা লিখতে দেওয়া হয়। অনুভূমিক পাল্লা বলতে কি বুঝি? অনুভূমিক পাল্লাকে ক্যাপিটাল আর দিয়ে লিখে এবং নিক্ষেপণ বিন্দু যেটা ছিল, নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দু বলে আমরা যেটাকে চিনেছি, সেই দুটো বিন্দুর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব সেই দূরত্বটাকেই বলা হয় অনুভূমিক পাল্লা। এই অনুভূমিক পাল্লার সাহায্যে তোমরা যে কাজটা করতে পারো, ধরো তোমাকে কোনো একটা জায়গায় কোনো একটা নির্দিষ্ট বস্তুকে নির্দিষ্ট কোণে নির্দিষ্ট বেগে নিক্ষেপ করতে দেওয়া হলো, বলা হলো না যে এই বস্তুটা কোথায় গিয়ে পড়বে। তোমাকে হয়তো
এই শর্তটা বের করতে দিতে হতে পারে, দিবে যে তুমি এই বস্তুটা কতদূর অনুভূমিক পাল্লা তার কত হবে, সেটা দিয়ে তার অন্যান্য যে জিনিসগুলি দেওয়া থাকবে ওগুলি দিয়ে আমাকে বস্তুটা কোথায় গিয়ে পড়তে পারে সেই জিনিসটা আমরা বের করে ফেলতে পারবো বস্তুর এই অনুভূমিক পাল্লা সূত্রটা যদি আমরা জানি, যা আমরা পরবর্তীতে দেখব। এরপরে আসো বিচরণকাল। বস্তুটাকে আমি নিক্ষেপ করলাম, সে তো সারাক্ষণ উপরে থাকবে না। ভূপৃষ্ঠটাকে আমি নিক্ষেপ করার পরে সে আবার ভূপৃষ্ঠে ফেরত আসতে একটা নির্দিষ্ট সময় নেবে। এই সময়টুকে অর্থাৎ নিক্ষেপের পর ভূপৃষ্ঠে আবার ফেরত আসা পর্যন্ত যে সময়টা আমি দেখব সেই সময়টাকেই বলা হবে বিচরণকাল। এরপরে আরেকটা সংজ্ঞা দেখো, সর্বোচ্চ উচ্চতা। অর্থাৎ যে কোনো বস্তুকে নিক্ষেপ করার পরে বস্তুটার গতিপথের একটা নির্দিষ্ট জায়গায় সে একটা সর্বোচ্চ বিন্দু পর্যন্ত উঠবে, তারপরে সে কিন্তু আবার নিচের দিকে নামবে। গতিপথের সর্বোচ্চ যে উচ্চতাটা আমরা পাবো সেই জায়গাটাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা। এই চিত্রে যেটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করলাম, এটাই হচ্ছে এই বস্তুটার ক্ষেত্রে তার সর্বোচ্চ উচ্চতা। যে কোনো বস্তু তোমরা প্রায় খেয়াল করবে বিভিন্ন প্রশ্নে এরকম একটা জিনিস দেওয়া থাকে হয়তো, যে তোমাকে বিভিন্ন শর্ত দিয়ে দিল, দিয়ে এই বস্তুটা এতটুকু জায়গা বা এতটুকু উচ্চতা ওভারকাম করে যেতে পারবে কি পারবে না, এই ধরনের একটা সিদ্ধান্তে আসতে বলা হয়। সেই ক্ষেত্রে এই সর্বোচ্চ উচ্চতাটা আমাদের প্রয়োগ করতে হয়। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতার সংজ্ঞাটা যখন জানবো এবং সর্বোচ্চ উচ্চতার রাশিমালাটা যখন বের করে ফেলতে পারবো, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে ওই বস্তুটা ওই নির্দিষ্ট উচ্চতাটুকু ক্রস করে যেতে পারে কি পারে না, যা পরবর্তীতে আমরা দেখব। এবারে দেখো, এই সংজ্ঞাগুলির আলোকে আমরা এখন একটা অ্যানিমেশন দেখব। এই অ্যানিমেশনটার মধ্যে একটা জিনিস দেখো, এই বস্তুটা নিক্ষেপ করা হলো একটা নির্দিষ্ট বেগে, একটা জায়গায় এসে হঠাৎ তার আর উপাংশগুলি নাই। এই যেই জায়গায় তার উপাংশগুলি নাই এই জায়গাটাই হচ্ছে তার সর্বোচ্চ বিন্দু। আবার সেটা নিচে যখন পড়ছে ওয়াই অক্ষ বরাবর যেটা আগে ছিল উপরের দিকে, সেটা এখন হয়ে গেল ডাউনওয়ার্ড, নিচের দিকে। তার মানে এই বস্তুটা প্রত্যেকটা গতিপথের প্রত্যেকটা বিন্দুতে তার উপাংশগুলি মান ভিন্ন ভিন্ন হবে। শুধুমাত্র এই জায়গাটায় যেখানে এখন ইন্ডিকেট করা আছে রেড দিয়ে, এখানে আসলে তার উপাংশটা শুধু অনুভূমিক বরাবর থাকবে, উলম্ব কোনো উপাংশ তুমি পাবে না। তার মানে এই বস্তু যে কোনো প্রাসের ক্ষেত্রে যেই বস্তুটাকে যে নির্দিষ্ট বেগে আমরা নিক্ষেপ করি, প্রত্যেকটা বিন্দুতে প্রাসের বেগের উপাংশগুলির আলাদা আলাদা মান থাকে, যেই কারণে একটা নির্দিষ্ট সময় পরে প্রাসের বেগের দিকও বিভিন্ন হয়ে যায়। তাহলে বিভিন্ন বিন্দুতে প্রাসের বেগের যে দিক, সেই দিকটা এখন দেখো এই ছবিটাতে আরো স্পষ্ট করে আমি বলে দিয়েছি। এখানে প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা করে আমাদেরকে প্রাসের বেগের দিকটা দেখিয়ে দেওয়া হয়েছে এবং তাদের উপাংশগুলিও দেখানো হয়েছে। শুধুমাত্র যেই একদম মধ্যবিন্দুতে যেখানে দেখো ভি ওয়াই ইজ ইকুয়াল টু 0, সেই জায়গায় হচ্ছে তার এই বেগে নিক্ষিপ্ত বস্তুটার সর্বোচ্চ উচ্চতা, এবং এই সর্বোচ্চ উচ্চতায় কোনো, আগেই বলেছি, কোনো উলম্ব উপাংশ থাকে না, উপাংশটা হয়ে যায় ভিএক্স, অর্থাৎ অনুভূমিক বরাবর অনুভূমিক উপাংশ হিসেবে সেটা কাজ করে। তার মানে আগে যেটা বলেছি দেখো, প্রাসের গতিটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। এখানে দ্বিমাত্রিক গতি, আর আমি এই যে পুরো পটটুকুতে যে কোনো সময় একটা নিক্ষেপ করে দেওয়ার পরে যে কোনো, প্রায় দেখবে যে বিভিন্ন জায়গায় বলবে 2 সেকেন্ড পরে বস্তুটা বেগ কত হবে বা 1 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে। সেই ক্ষেত্রে তোমাকে যে সূত্রটা ব্যবহার করতে হবে, যে কোনো মুহূর্তে প্রাসের বেগ ভি ইজ ইকুয়াল টু হবে রুট ওভার ভিএক্স স্কয়ার প্লাস রুট ওভার ভিওয়াই স্কয়ার। অর্থাৎ তখন
ওই উপাংশগুলি এক্স অক্ষ বরাবর উপাংশ এবং ওয়াই অক্ষ বরাবর বেগের যে উপাংশ থাকে সেই উপাংশগুলির বর্গ নিয়ে তাদের যোগ করে বর্গমূল করলেই তুমি ওই নির্দিষ্ট সময় পরে প্রাসের বেগের মানটা পেয়ে যাবে। আর এই উপাংশগুলি কোত্থেকে পাবে? উপাংশগুলি হবে যেই বেগে তাকে নিক্ষেপ করা হলো অনুভূমিক বরাবর সেই বেগের কস থিটা এবং উলম্ব উপাংশ বরাবর ওই বেগের সাইন থিটার মান নিলেই তুমি ভিএক্স এবং ভিওয়াই এর মান বের করে ফেলতে পারবে। এবার আসো প্রাসের গতির সমীকরণ বের করব। এই সমীকরণটা যদিও তোমাদের প্রতিপাদন খুব একটা পরীক্ষায় আসে না, কিন্তু সেটার প্রয়োগ তোমাদের লাগে। এই যে আমি একটু আগে বললাম ভি নট বেগে যদি কোনো বস্তুকে তুমি নিক্ষেপ করো তাহলে এক্স অক্ষ বরাবর তার উপাংশ ভি ও এক্স হবে ভি নট কস থিটা, যেখানে এ এক্স মনে রাখবে সেটা 0, অনুভূমিক বরাবর ত্বরণের কোনো উপাংশ থাকবে না, এবং উলম্ব উপাংশ বরাবর ভি ওয়াই ইজ ইকুয়াল টু হবে ভি নট সাইন থিটা। এই ক্ষেত্রে এ ওয়াই অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হবে মাইনাস জি। আর গতির যেই সমীকরণগুলি তোমরা জানো, অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব এবং উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্বের দুটো সমীকরণ আমরা এই যেটা পেলাম এক্স নট প্লাস ভি এক্স নট টি প্লাস হাফ এ টি স্কয়ার, একইভাবে ওয়াই এর জায়গায়ও তাই। এই ক্ষেত্রে যেহেতু এক্স নট 0 ওয়াই নট 0 এবং ভি ও এক্স এর মান আমরা ভি ও এক্স এর যে উপাংশের মানটা একটু আগে পেলাম সেই মানটা যদি এখানে বসিয়ে দেই এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি এক্স ইজ ইকুয়াল টু পাবো ভি নট কস থিটা টি, একইভাবে ওয়াই ইজ ইকুয়াল টু পাবো ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে এই সূত্রটা আরও সামনের দিকে যদি যাই, চিত্রটাতে আবারও দেখিয়ে দিলাম কোথায় কি আছে। এই উপাংশগুলিকে আমরা এভাবে কয়েকটা অনুভূমিক বরাবর এক্স ইজ ইকুয়াল টু কী পাবো, ওয়াই অক্ষ বরাবর কী পাবো, এবং বেগটার মান এক্স অক্ষ বরাবর কী পাবো, ওয়াই অক্ষ বরাবর কী পাবো, এই সূত্রগুলি দিয়ে বের করতে পারি। আর ওই যে সমীকরণগুলি ছিল সেই সমীকরণটা আপকামিং যেটা, অর্থাৎ এই যে আমি এখন ভি ওয়াই নট 0 ভি ওয়াই নট টি, এখানে সাইন থিটা টি দিলাম হাফ মাইনাস জি টি স্কয়ার, এই জায়গা থেকে এখন যদি আমি আগের সমীকরণটা থেকে টি এর জায়গায় ভি এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা যে টি ছিল সেই জায়গা থেকে টি ইজ ইকুয়াল টু এক্স বাই কস থিটার মানটা যদি বসাই, তাহলে আমার ফাইনালি সমীকরণটা এসে দাঁড়ায় ওয়াই ইজ ইকুয়াল টু টেন থিটা এক্স মাইনাস জি এক্স স্কয়ার বাই 2 ভি নট স্কয়ার কস স্কয়ার থিটার একটা মান তোমরা পাবে। যেখানে দেখো আমি যদি এখন ট্যান থিটাটাকে একটা কনস্ট্যান্ট বি ধরি এবং জি বাই 2 ভি নট স্কয়ার কস স্কয়ার থিটাকে সি ধরি, তবে এই সমীকরণটাকে আমি কি লিখতে পারবো, ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স মাইনাস সি এক্স স্কয়ার। এই সমীকরণটা দেখতে কিসের মতো সবাই জানো যে এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তার মানে আমরা যে প্রাসের গতি পড়লাম, এই প্রাসের গতিপথটা পুরোটাই একটি পরাবৃত্ত আকারে ঘটে, অর্থাৎ পরাবৃত্তের সমীকরণটাকে মেনেই প্রাসের গতি চলে। এখন এই সমীকরণগুলি আমরা যেগুলি পড়লাম, এই সমীকরণগুলি থেকে প্রথমে যেই প্রক্ষেপকের অনেকগুলি রাশি, গুরুত্বপূর্ণ রাশি বারবার বলছিলাম যে ওখানের মানগুলি সবগুলি যখন আমরা জানব তাহলে আমরা আমাদের বিভিন্ন সমস্যাগুলি সমাধান করতে পারবো। সেই জিনিসগুলি রাশিমালাগুলি আমরা এখন দেখব। প্রাসের ক্ষেত্রে এই তিনটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, এখানে আমি একটু ইংরেজিতে ইউজ করেছি, তোমরা তারপরেও বলে দিচ্ছি। টাইম অফ ফ্লাইট এটা হচ্ছে আমি যেটাকে আগে উড্ডয়ন কাল বলেছিলাম সেটাই টি ইজ ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা বাই জি, যেটা একটা জিনিস মনে রাখবে একদম শুরু থেকে নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত আসতে টোটাল সময়টা। কিন্তু এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে কখনো কখনো দেখবে যে তোমাকে শুধু উড্ডয়ন কাল, সর্বোচ্চ বিন্দু পর্যন্ত উড্ডয়ন কালটার একটা সময় জানতে চাইতে পারে, আবার
সর্বোচ্চ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত সময়টা জানতে চাইতে পারে। সেই ক্ষেত্রে মনে রাখবে, এই ক্ষেত্রে প্রাসের সর্বোচ্চ বিন্দু পর্যন্ত ওঠার যে সময়, সর্বোচ্চ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত সময় কিন্তু সেম, যার কারণে তখন এই সূত্রটা হয়ে যাবে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত উড্ডয়নের সময় হবে ভি নট সাইন থিটা বাই জি, আবার পতনটা হবে ভি নট সাইন থিটা বাই জি, অর্থাৎ দুটো মিললেই সেটা 2 ভি নট সাইন থিটা বাই জি। তোমরা সমস্যাগুলির ক্ষেত্রে খেয়াল করে দেখবে তোমাকে এক্স্যাক্টলি কোনটা জানতে চাওয়া হয়েছে। যদি পুরো উড্ডয়ন কাল চায়, সেই ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা বাই জি ইউজ করতে হবে। আর হাফ হাফ চাইলে সেই ক্ষেত্রে ভি নট সাইন থিটা বাই জি অথবা ভি নট সাইন থিটা বাই জি এভাবে করে করতে হবে। এবার ম্যাক্সিমাম হাইট রিচ, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমার উচ্চতাটা, একটা বস্তুকে আমি নির্দিষ্ট একটা বেগে এবং নির্দিষ্ট একটা কোণে নিক্ষেপ করলাম, সেই বস্তুটা আমাকে জানতে চাওয়া হলো তার সর্বোচ্চ উচ্চতা, সে কতটুকু উচ্চতা পর্যন্ত ওঠার পরে আসলে নামবে, সেই হাইটটা কত। সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ভি নট স্কয়ার সাইন থিটা স্কয়ার বাই 2g। যেখানে এই জিনিসগুলো আমাকে জানতে চাওয়া হলে অবশ্যই আমাকে উদ্দীপকের মধ্যে বা অঙ্কটার সেই সমস্যাটার মধ্যে জিনিসগুলি, বাকি মানগুলি দিয়ে দিবে। আমরা সেই হিসেবে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g এই সূত্রটা প্রয়োগ করে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা বের করতে পারব। এরপরে আসে বস্তুটাকে যদি আমি ভি নট এবং ভি নট বেগে থিটা কোণে নিক্ষেপ করলাম, বস্তুটা কত দূরে গিয়ে ভূপৃষ্ঠে পড়বে, অর্থাৎ তার আনুভূমিক ডিস্টেন্সটা কত, যেটাকে আমরা বলেছি আনুভূমিক পাল্লা, আর দিয়ে যেটাকে প্রকাশ করেছি সেটা ইকুয়াল টু হবে ভি নট স্কয়ার সাইন 2 থিটা বাই জি। এই প্রত্যেকটা সূত্রই তোমাদের বইয়ে দেওয়া আছে। প্রত্যেকটা সূত্রের মান কখন সর্বোচ্চ হবে, কখন কোনো একটা বস্তুকে কত বেগে দিলে তার আর এর মান সর্বোচ্চ হবে, এইচ এর মান সর্বোচ্চ হবে, টি সবচেয়ে বেশি হবে, কিংবা থিটা কত হলে সময় আমার কেমন হয়, এই প্রত্যেকটা সমস্যা বইতে বিভিন্নভাবে করে দেওয়া আছে। সেই জিনিসগুলি তোমরা দেখে দেখে পড়ে ফেলতে পারবে। তার আগেই যে সূত্রটা ব্যবহার করেছি, যে কোনো মুহূর্তে প্রাসের বেগ, এইখানে আবার আমি দিলাম, কারণ এই অঙ্কগুলি ক্ষেত্রে এগুলি যখন বের করতে চাইবে তখন তোমার সাথে সাথে এই যে কোনো মুহূর্তের বেগের রাশিমালা বের করার জন্য এই সূত্রটা আবার দরকার হয়। এই সূত্রগুলি প্রয়োগ করে আমি এখন তোমাদেরকে একটি কাজ ধরে দিলাম যে একটা নির্দিষ্ট প্রাসের পাল্লা সর্বোচ্চ হওয়ার শর্ত এবং সর্বোচ্চ পাল্লা কত হবে বের করো। আশা করছি তোমরা বাসায় এটা চেষ্টা করবে এবং এই সূত্রগুলি প্রয়োগ করে এই মান দুটো তোমরা বের করে নিতে পারবে। খুবই সহজ একটি জিনিস। একটু হিন্টস দিয়ে রাখি, সর্বোচ্চ পাল্লার শর্ত আমি এখানে দিয়ে দিয়েছি। সর্বোচ্চ পাল্লা কখন হতে পারে, কত কোণে নিক্ষেপ করলে, এবং সর্বোচ্চ পাল্লা এইচ কত হবে সেই একই কোণের জন্য ওই মানটুকু বের করলেই মানটা তোমরা পেয়ে যাবে। এবার দেখো, এতক্ষণ আমরা যে বস্তুগুলি নিক্ষেপ করেছি সবগুলি ছিল ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম। এখন যদি এরকম হয় আমি আমার বাড়ির ছাদ থেকে একটা বস্তু নিক্ষেপ করলাম, কিংবা তোমরা উপর থেকে একটা নির্দিষ্ট বেগে বস্তুটাকে যদি ভূপৃষ্ঠের দিকে ফেলতে চাও, সেরকমও তো হতে পারে। অর্থাৎ একটা এইচ এর মান আগে থেকেই জানা থাকবে, উপর থেকে যখন আমি ফেলবো তার আদিবেগ তখন শূন্য থাকবে, সেই হিসেবে আমাকে যখন বের করতে দিবে তখন তার কি অবস্থাটা হবে। এই ক্ষেত্রেও মনে রাখবে, এই ক্ষেত্রে শুরুর বেগটাই হচ্ছে 0, তার মানে টি সময় অতিক্রান্ত আনুভূমিক দূরত্বের সূত্রটা হবে তখন x is equal to v naught t এবং অতিক্রান্ত উলম্ব দূরত্ব হবে y is equal to half gt square। এই ক্ষেত্রে এবং বেগের যে প্রাথমিক উলম্ব উপাংশগুলি যেগুলি তুমি পেয়েছো সেগুলি থাকবে না। এই পরবর্তী এই জিনিস একটু আগে যেটা দেখালাম, এটা পরবর্তী কোনো একটা ক্লাসে বিস্তারিত পারলে দেখাবো। তোমরা এই দুটো সূত্র দিয়ে চেষ্টা করবে মানগুলি আনতে। এবার এই চিত্রগুলি একটু লক্ষ্য করো। এখানে
এই ছবিটাতে একটা জিনিস দেখো, এতক্ষণ আমরা যে এই সূত্রগুলি আলাপ করলাম, এই সূত্রগুলির প্রেক্ষিতে এখানে একই কোণে কয়েকটা ভিন্ন ভিন্ন বেগে আমরা তিনটা বস্তুকে ধরো নিক্ষেপ করলাম, একটা 10 মিটার পার সেকেন্ড, একটা 20 মিটার পার 30 মিটার পার সেকেন্ড, চারটা বস্তুকে আর একটা 40 মিটার পার সেকেন্ড বেগে আমরা নিক্ষেপ করলাম, কিন্তু তারা একই কোণে নিক্ষিপ্ত। তাহলে এই বস্তুটা প্রত্যেকটাই খেয়াল করে দেখো একই কোণে কিন্তু ভিন্ন বেগে নিক্ষেপ করলে তাদের সর্বোচ্চ উচ্চতা এবং পাল্লা ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তার মানে তুলনা করা যাবে, যদি একই কোণে কয়েকটা বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি, কোন বস্তুটা কোথায় গিয়ে পড়বে কিংবা কোন বস্তুটা কার আগে গিয়ে পড়বে, এই জিনিসগুলির তুলনা আমাদেরকে পরীক্ষার সময় করতে দিতে পারে। এরপরে দেখো এখানে ভিন্ন ভিন্ন কোণে, একটু আগে ছিল একই কোণে ভিন্ন ভিন্ন বেগে, এখন যে প্রশ্নটা সেম স্পিড কিন্তু অ্যাঙ্গেলটা ভিন্ন, সেই ক্ষেত্রেও আমাদেরকে 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, কিন্তু দেখো সেই ক্ষেত্রে একটু পার্থক্য, আগেরটা যেরকম বেগ যত বৃদ্ধি পেয়েছে তার অতিক্রান্ত দূরত্ব তত বেশি ছিল। এই ক্ষেত্রে কোণ বৃদ্ধি পেলেও অতিক্রান্ত দূরত্বটা কিন্তু সেই হিসেবে বাড়েনি। তার মানে আমরা অ্যাঙ্গেলগুলি পরিবর্তন করলে অনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতার আর এবং এইচ এর মান সবগুলি সমান পাবো না, এবং সবগুলি ধারাবাহিকভাবে বড় কিংবা ধারাবাহিকভাবে ছোট হবে না। এই জিনিসগুলির মানগুলি দিয়ে দিলাম, তোমরা এগুলি বসিয়ে বসিয়ে দূরত্বগুলি নির্দিষ্ট কোণের জন্য একটা নির্দিষ্ট বেগ মান বসিয়ে ভিন্ন কোন বস্তুটা আগে পড়তে পারে, কোন বস্তুটা পরে যেতে পারে, এই ধরনের সমাধানগুলি করতে পারবে। এখানেও আবার একটা কতগুলি চিত্র আমি দিয়ে দিয়েছি, এই চিত্রগুলি থেকে তোমরা ইচ্ছে করলে ভিন্ন ভিন্ন কোণে ভিন্ন ভিন্ন হাইটে এই বস্তুগুলি যদি ভিন্ন বেগেও নিক্ষেপ করি, তারপরেও তুলনা করে বলে নিতে পারবো আমরা কিভাবে কোথায় গিয়ে পড়বে, কে আগে যাবে কে পরে যাবে, বা কার অনুভূমিক দূরত্ব বেশি হতে পারে কার অনুভূমিক দূরত্ব কম হতে পারে, এগুলি তুলনা করা যাবে। এরপরে একই জিনিস এখন আমরা ব্রাশটাকে অনুভূমিকভাবে না দিয়ে আমি এখানে তিনটি ছবিতে তিনটে মান দিয়ে দিয়েছি, তোমরা এই সমাধানগুলি নিজেরা চেষ্টা করবে। বইতে এরকম অনেক প্রশ্ন তোমাদের দিয়ে দেওয়া আছে, সেট করে দেওয়া আছে, এই জিনিসগুলি থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুসারে বিভিন্ন সমস্যার সমাধান করে নিতে পারবে। আমি আশা করি হয়তো আজকের ক্লাসটা আমি তোমাদের অত ভালো করে নিতে পারিনি, তারপরও চেষ্টা থাকবে সামনের দিনগুলিতে তোমাদের সাথে যাতে আমরা সরাসরি ক্লাসে যেভাবে ক্লাস নেই চেষ্টা করব। আমাদেরও আসলে মনটা ভালো নেই, তোমাদেরকে দেখছি না, তোমাদের ক্লাস পাচ্ছি না। তারপর তোমরা বাসায় পড়াশোনা করো, বের হবে না বাসা থেকে, যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো, পড়াশোনাটা চালিয়ে যাও, উপরওয়ালাকে বলো আল্লাহ আমাদের সব কিছু ঠিক করে দেন। আর আবারও আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের জন্য এই ক্লাসের আয়োজন করার জন্য, স্যারকে ধন্যবাদ, এবং তোমাদের এই ক্লাসগুলি করার জন্য যে যেখানে যেভাবে পরিশ্রম করছেন সবাইকে ধন্যবাদ তোমাদেরকে আমাদের এই ক্লাসগুলি অ্যাটেন্ড করার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।